তাজমহল পৃথিবীর নতুন ৭ আশ্চর্যের একটি। আগ্রার যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত সাদা মার্বেলের এক অপূর্ব সমাধিসৌধ। এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে এবং মূল সমাধির কাজ শেষ হয় প্রায় ১৬৪৮ সালে। পুরো কমপ্লেক্স সম্পূর্ণ হতে আরও কয়েক বছর সময় লাগে। ১৯৮৩ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। কল্পনা করুন, সূর্য ওঠার ঠিক পরের মুহূর্ত, হালকা কুয়াশার ভেতর ধীরে ধীরে ভেসে উঠছে এক বিশাল সাদা স্থাপনা। যমুনা নদীর তীর ধরে দাঁড়িয়ে থাকা সেই নির্মাণ যেন পাথরে করা কোনো কবিতা। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এই স্থাপনাকে এক নজর দেখার জন্য। এটি শুধু একটি ভবন নয়, এটি ইতিহাস, স্থাপত্য, শিল্প, আবেগ এবং সাম্রাজ্যের স্মৃতিকে ধারণ করে থাকা এক নীরব সাক্ষী। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত তাজমহলকে অনেকেই শুধু প্রেমের প্রতীক হিসেবে জানেন, কিন্তু বাস্তবে এটি শুধু ভালোবাসার গল্প নয়, এটি মুঘল স্থাপত্য, শিল্পকলা, প্রকৌশল, জ্যামিতিক ভারসাম্য এবং অসাধারণ নকশার এক বিস্ময়কর উদাহরণ। এর নকশায় ভারতীয়, পারস্য এবং ইসলামী স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয় দেখা যায়। তাজমহলের গল্প শুরু হয় মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয় স্ত্রী মমতাজ মহলকে ঘিরে। মমতাজ মহলের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। ইতিহাস অনুযায়ী তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে কাছের সঙ্গী। ১৬৩১ সালে তাঁদের চতুর্দশ সন্তানের জন্মের সময় মমতাজ মারা যান। স্ত্রীর মৃত্যু শাহজাহানকে গভীরভাবে শোকাহত করে এবং এরপরই তিনি এমন একটি সমাধিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন যা হবে সৌন্দর্য ও স্মৃতির এক অনন্য নিদর্শন। ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ শুরু হয়। প্রায় ২০,০০০-এরও বেশি কারিগর, পাথরশিল্পী, ক্যালিগ্রাফার ও নির্মাণকর্মী এই বিশাল প্রকল্পে অংশ নিয়েছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া। তাজমহলে প্রবেশের অভিজ্ঞতা শুরু হয় এক বিশাল লাল বেলে পাথরের প্রবেশদ্বার দিয়ে। বাইরে থেকে প্রথম দেখায় এটি হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু মূল গেট অতিক্রম করার পর ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে সাদা মার্বেলের সেই বিস্ময়, তাজমহল। এই প্রবেশপথ এমনভাবে নকশা করা হয়েছে যে দর্শনার্থীরা সামনে এগোতে থাকলে তাজমহল যেন ধীরে ধীরে নিজের পূর্ণ সৌন্দর্য প্রকাশ করে। তাজমহলের পুরো কমপ্লেক্সটি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এর কেন্দ্রস্থলে রয়েছে প্রধান সমাধিসৌধ, আর চারপাশে সাজানো হয়েছে সমান অনুপাতে বাগান, রাস্তা ও জলধারা। এই বাগানকে বলা হয় চারবাগ নকশা, যা ইসলামী ও পারস্য স্থাপত্যে জান্নাতের প্রতীকী ধারণা থেকে অনুপ্রাণিত। চারদিকে সমানভাবে ভাগ করা সবুজ বাগান, পানির সরু খাল এবং প্রতিফলিত পুকুর পুরো স্থাপনাকে আরও নান্দনিক করে তুলেছে। সামনে থাকা লম্বা পানির চ্যানেলে তাজমহলের প্রতিচ্ছবি দেখা যায়। এটি আজও দর্শনার্থীদের সবচেয়ে প্রিয় দৃশ্যগুলোর একটি। ভোরের আলো কিংবা সূর্যাস্তের সময় পানিতে ভেসে থাকা সেই প্রতিবিম্ব যেন বাস্তব আর শিল্পের মাঝামাঝি কোনো দৃশ্য তৈরি করে। তাজমহলের মূল ভবনের চার কোণে দাঁড়িয়ে আছে ৪টি সুউচ্চ মিনার। অনেকেই হয়তো ভাবেন এগুলো শুধু সৌন্দর্যের জন্য নির্মাণ করা হয়েছে, কিন্তু এর পেছনেও রয়েছে প্রকৌশলগত চিন্তা। মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলে নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় বড় কোনো ভূমিকম্প ঘটলে যাতে সেগুলো ভেঙে মূল সমাধির উপর না পড়ে, সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল। স্থাপনাটির মূল গম্বুজটি দূর থেকেই চোখে পড়ে। এর চারপাশে ছোট গম্বুজগুলো পুরো নকশাকে ভারসাম্য দিয়েছে। দেয়ালে কালো মার্বেল দিয়ে করা আরবি ক্যালিগ্রাফি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। কুরআনের আয়াতের এই লেখাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নিচ থেকে তাকালে প্রায় সমান অনুপাতে দেখা যায়, যদিও বাস্তবে উপরের অক্ষরগুলো বড় করে খোদাই করা।
তাজমহলের এক পাশে রয়েছে একটি মসজিদ, আর অন্য পাশে একই নকশার একটি অতিথিশালা বা জওয়াব ভবন। স্থাপত্যের ভারসাম্য বজায় রাখতেই এই সমতা তৈরি করা হয়েছিল। পিছন দিয়ে বয়ে গেছে যমুনা রিভার, যার তীরেই দাঁড়িয়ে আছে পুরো স্থাপনাটি। নদীর উপস্থিতি শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং অতীতের পরিবেশ ও নকশাগত ভাবনারও অংশ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাজমহলকে ঘিরে বহু গল্প প্রচলিত থাকলেও সবকিছু ইতিহাসসম্মত নয়। যেমন শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল, বা একটি কালো তাজমহল নিশ্চিতভাবে নির্মাণ হওয়ার কথা ছিল। এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। তবে ইতিহাসের সঙ্গে মানুষের কল্পনা মিশে যাওয়ায় এই গল্পগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ অংশটি হল এর কেন্দ্রীয় সমাধি কক্ষ। বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ মনে হয়, ভেতরে প্রবেশ করলে পরিবেশটা হয়ে ওঠে অনেক বেশি নীরব, গম্ভীর এবং আবেগঘন। সাদা মার্বেলের দেয়াল জুড়ে সূক্ষ্ম খোদাই, ফুলের নকশা এবং জালি কাজ মুঘল শিল্পকলার অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। ভেতরে প্রবেশ করলে দর্শনার্থীরা দুটি সমাধির মতো কাঠামো দেখতে পান, একটি মমতাজ মহলের এবং অন্যটি শাহজাহানের। তবে ইতিহাসবিদদের মতে দর্শনার্থীরা যেগুলো দেখেন সেগুলো আসলে প্রতীকী বা স্মৃতিচিহ্নমূলক সমাধি। প্রকৃত কবর নিচের স্তরে অবস্থিত, যা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এই নকশা মুঘল সমাধি স্থাপত্যে একেবারেই অস্বাভাবিক ছিল না। মজার বিষয় হল, পুরো স্থাপনাটি নিখুঁত সমতার ভিত্তিতে তৈরি হলেও শাহজাহানের প্রতীকী সমাধি যোগ হওয়ার পর সেই ভারসাম্যে সামান্য পরিবর্তন আসে। কারণ শুরুতে পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল শুধু মমতাজ মহলের সমাধি। পরে শাহজাহান মৃত্যুবরণ করলে তাকেও স্ত্রীর পাশেই সমাহিত করা হয়। কিন্তু সম্রাট শাহজাহানের শেষ জীবন ছিল রাজকীয় জৌলুসের চেয়ে অনেক বেশি বেদনাময়। ক্ষমতার দ্বন্দ্বে তার পুত্র আওরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দী করেন। ইতিহাসে উল্লেখ আছে, জীবনের শেষ বছরগুলোতে তিনি দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে সময় কাটাতেন, যে স্থাপনাটি তিনি তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে নির্মাণ করেছিলেন। 1666 সালে শাহজাহানের মৃত্যু হলে তাকে তাজমহলে মমতাজ মহলের পাশেই সমাহিত করা হয়। আজও এই সমাধিসৌধ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি যেন সময়, স্মৃতি, শোক এবং সৌন্দর্যের এক নীরব দলিল। শত শত বছর পার হয়ে গেলেও কেন মানুষ এখনও তাজমহল দেখতে আসে? এর উত্তর হয়তো শুধু সৌন্দর্যে নয়। তাজমহল মানুষকে একই সঙ্গে ইতিহাস, স্থাপত্য, আবেগ ও সময়ের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সূর্যের আলো বদলের সঙ্গে মার্বেলের রঙের পরিবর্তন, নিখুঁত জ্যামিতিক নকশা, যমুনা নদীর তীর আর মুঘল শিল্পকলার সূক্ষ্মতা